প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। গতদিনের ধারাবাহিকতায় আমি আজকে আবার শুরু করছি তোমাদের এইচএসসি রাজশাহী কলেজ আয়োজিত অনলাইন ক্লাস। তোমাদের সঙ্গে আছে আমি এস.এম. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, গতদিনের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের প্রাণীবিজ্ঞানের 12তম অধ্যায় প্রাণীর আচরণ বা অ্যানিম্যাল বিহেভিয়ার নিয়ে আলোচনা করব। গতদিন আমি আলোচনায় বলেছিলাম প্রাণীদের আচরণ হলো আসলে দুই ধরনের। একটি হলো সহজাত আচরণ বা ইনবর্ন বিহেভিয়ার, আরেকটি হলো শিখন আচরণ বা শিক্ষণ আচরণ, ইংলিশ আমরা বলি লার্নিং বিহেভিয়ার। তো আমরা আজকে আলোচনা করব মূলত শিখন আচরণ বা লার্নিং বিহেভিয়ার। প্রথমত আমরা জানব শিখন আচরণ বা লার্নিং বিহেভিয়ার কাকে বলা হয়। বলা হচ্ছে যে প্রাণীদের অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে, অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে ওই পরিবেশ দেখে ওই পরিবেশের অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে, অর্থাৎ ট্রেনিংয়ের মাধ্যমে বা পারিপার্শ্বিকতা দেখে একটা প্রাণী যে শিক্ষা গ্রহণ করে, যে আচরণ প্রকাশ করে, সেটাকে আমরা বাংলায় বলি শিখন আচরণ, ইংলিশ আমরা বলি লার্নিং বিহেভিয়ার। এখন শিক্ষার্থীরা আমরা জানব এই শিখন আচরণের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং বিহেভিয়ার। শিখন আচরণের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এর মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করছি তোমরা খাতাপত্র নিয়ে রেডি আছো, আমাকে ফলো করছো এবং আমি যেইভাবে কথাগুলো বলবো, তথ্যগুলো দেব, তোমরা সবগুলো সুন্দরভাবে খাতায় লিখবা এবং পড়ালেখা সুন্দরভাবে করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করছি শিখনের আচরণ বা শিখন আচরণের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং বিহেভিয়ার। তো এই আচরণের বৈশিষ্ট্যগুলো আসলে কি? প্রথমত যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলতে হবে এটি কোনো প্রজাতির সুনির্দিষ্ট স্বভাব নয়, অর্থাৎ এই শিখন আচরণ প্রজাতির সুনির্দিষ্ট নয়, এখানে স্পেসিফিসিটি নাই। অর্থাৎ এগুলো যে প্রজাতি যে পরিবেশে যেভাবে নিজেকে খাপ খাওয়ানোর জন্য যে আচরণ করা দরকার সেভাবে এরা এই আচরণ করবে, এজন্য বলা হয় এটি প্রজাতি সুনির্দিষ্ট নয়। এরপরে এটি শিক্ষার মাধ্যমে অর্জিত হয়, অর্থাৎ প্রাণী যে পরিবেশে থাকবে ওই পরিবেশের শিক্ষালব্ধ যে বিষয় সেটা দ্বারা সে নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ ওই পরিবেশে তাকে যেভাবে আমরা শেখাবো সে সেই শিক্ষা নিয়েই আচরণটা দেখাবে। এই আচরণ পরিবর্তনশীল, অর্থাৎ যখন যেভাবে যে পরিবেশ ওই পরিবেশের চাহিদা অনুযায়ী এই প্রাণী ওই ধরনের আচরণ করে থাকবে, অর্থাৎ এটা ফিক্সড না। আমার একটা কথা বলি, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, সেটা এটি নয়, এটা সবসময় পরিবর্তনশীল, ফ্লেক্সিবল ধরনের এটা। এরপরে বলা হচ্ছে এই আচরণ বংশ পরম্পরায় স্থানান্তরিত হয় না, অর্থাৎ এই আচরণ জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ পিতামাতা থেকে পরবর্তী জেনারেশন, তারপরের জেনারেশন, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন এটি ইনহেরিট করেন, অর্থাৎ এখানে জেনেটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো সাধারণত পরিলক্ষিত হয় না। সাধারণত উচ্চ শ্রেণীর প্রাণীতে আচরণগুলো বেশি দেখা যায়, প্রাইমেটস, তারপরে ম্যামালিয়া, বিশেষ করে আমরা তো অনেক উন্নত প্রাণী, হোমো স্যাপিয়েন্স বা আমরা সৃষ্টির সেরা জীব, হ্যাঁ, আমাদের ক্ষেত্রে এই আচরণগুলো অনেক বেশি। এছাড়া আমাদের মানে আগেও যে প্রাণীগুলো আছে আমরা তো সবচেয়ে উন্নত, আমাদের চেয়েও মতো আরও যে প্রাণীগুলো আছে এদের ক্ষেত্রে আচরণের বিষয়গুলো তুলনামূলকভাবে সুস্পষ্টভাবে বোঝা যায়। কোনো উদ্দেশ্য পূরণের জন্য আচরণের পরিবর্তন ঘটানো হয়, অর্থাৎ আমি যা করতে চাই সেটা আমি আগে আমার ব্রেনে ফিক্সড করি, সেই অনুসারে আমি ওই জাতীয় কর্মকাণ্ড জানার জন্য আমাকে যে শিক্ষা গ্রহণ করা দরকার সেই ক্ষেত্রে আমার যে আচরণ দেখানো দরকার সেইভাবে আগে টার্গেটকে কেন্দ্র করে তখন আমরা আচরণটা প্রকাশ করে থাকি। এই কারণে বলা হয় কোনো উদ্দেশ্য পূরণের জন্য এই আচরণের পরিবর্তন ঘটানো হয়, অর্থাৎ এটা পরিবর্তনশীল আচরণ। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হলো শিখন আচরণের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং বিহেভিয়ার। এখন আমরা এই শিখন আচরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানব, সেটা হলো শিখন আচরণের শর্ত। প্রাণী পরিবেশ থেকে যেভাবে শিখে এই শেখার ক্ষেত্রে বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া কি, এই শর্তগুলো কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা দেখো আমি বোর্ডে লিখে রাখছি, এখানে আমরা 7টি ক্রাইটেরিয়ার কথা বা 7টি শর্তের কথা আমরা এখানে বলেছি, আমি ইংলিশ এবং বাংলা দুইভাবে লিখে দিছি। এগুলো নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করব। তো শিখনের শর্ত সমূহের ভিতরে প্রথমত বলা হয় মোটিভেশন, বাংলায় আমরা বলি
প্রেষণা বা অনুপ্রেরণা দেওয়া। অর্থাৎ একটা প্রাণী কোনো কিছু শিখতে চাইলে প্রথমত হয়তো সে শিখতে চায় না, তার উদ্দেশ্য কি, তার ভালো কি মন্দ কি সে বোঝে না। যখন তাকে এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ তুমি কেন এটি শিখবা, তোমার শেখার প্রয়োজনীয়তা কি, এই নিয়ে যখন আমরা তাকে অনেক পজিটিভ ভালো ভালো কথা বলি তার উদ্দেশ্য সাধনের জন্য, তখন সে ওই শেখার জন্য, ওই বিশেষ বিষয় শেখার জন্য আগ্রহী হয়ে ওঠে। তার ভিতরে এক ধরনের আগ্রহ তৈরি হয়। এই বিষয়টাকে আমরা বলি মোটিভেশন, বাংলায় আমরা বলি প্রেরণা। এরপরে শিক্ষার্থীরা দেখো 2 নম্বরে অ্যাসোসিয়েশন, বাংলায় আমরা বলি অনুষঙ্গ। অ্যাসোসিয়েশন বা অনুষঙ্গ, এটা একটা বিষয়কে কেন্দ্র করে আরেকটা বিষয় স্মরণ করা। যেমন বলা হচ্ছে ধোঁয়া দেখলে আগুনের কথা স্মরণ হওয়া, অর্থাৎ একটা বিষয়কে ধরে আরেকটা বিষয় শেখার যে কর্মকাণ্ড বা বিষয়, সেটাকে আমরা বলি অ্যাসোসিয়েশন বা অনুষঙ্গ। অর্থাৎ আমি একটা কিছু শিখতে গেলে আমার তার সঙ্গে আনুষঙ্গিক অন্য বিষয় প্রয়োজন হয়, এই বিষয়টাকে বলা হয় অ্যাসোসিয়েশন বা অনুষঙ্গ। 3 নম্বরে বলা হচ্ছে রেইনফোর্সমেন্ট বা বল বৃদ্ধি। রেইনফোর্সমেন্ট বা বল বৃদ্ধি, অর্থাৎ বলা হচ্ছে এক্ষেত্রে কাজের ক্ষেত্রে পুরস্কৃত করতে হবে। অর্থাৎ একটা কিছু কেউ শিখতে চায় বা শিখতে না চায়, আমি তাকে শেখাতে চাই এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এই বিষয়টা যদি পারো তাহলে তোমাকে আমরা কি করব, পুরস্কৃত করব। যেমন এখানে বলা আছে ডলফিনের কথা। ডলফিন একটা কাজ করলো, করার সঙ্গে সঙ্গে তাকে একটু পুরস্কৃত করলাম, সে আরো উৎসাহ বোধ করলো। আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আমরা বুঝি, আমাদের ক্ষেত্রেও বুঝি যে একটা কিছু করা হলো, ভালো কিছু করা হলো, তার প্রশংসা করলাম বা পুরস্কৃত করলাম, ওই কাজটা করার জন্য পরবর্তীতে সে আরো উৎসাহ উদ্দীপনা পেল। এই যে বিষয়, সেটাকে আমরা বলি বল বৃদ্ধি বা রেইনফোর্সমেন্ট, অর্থাৎ কাজের আগ্রহ বৃদ্ধির প্রক্রিয়া। 4 নম্বরে আমরা বলছি অবজারভেশন বা পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের ফলে শিখন দ্রুত হয়। অর্থাৎ আমরা কোনো কিছু যখন করতে চাই সেটাকে আমরা গভীরভাবে খেয়াল করতে হবে। গভীরভাবে যদি খেয়াল করা হয় তাহলে সেটা আমাদের কি হয়, ব্রেনে গেঁথে যায়। ব্রেনে গেঁথে যায়, পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত সেটা আমাদের মনে থাকে। তো সব কিছু সুন্দরভাবে ডিপলি খেয়াল করে বা খুব গভীরভাবে খেয়াল করে যেই শিখন, সেটাকে আমরা বলি অবজারভেশন বা পর্যবেক্ষণ। এরপরে শিক্ষার্থীরা দেখো 5 নম্বরে অ্যাটেনশন বা মনোযোগ। বলা হচ্ছে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই অবশ্যই মনোযোগ দিতে হবে। সেটা যে প্রাণীর ক্ষেত্রে হোক, কোনো কিছু শেখার জন্য আমাদের প্রয়োজন মনোযোগ। মনোযোগ যদি আমরা না দিই, আমরা হয়তো শিখতে পারবো, অল্প সময় পরে সেগুলো আবার আমাদের ব্রেন থেকে চলে যাবে, বা শিখনের যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদের ঠিক থাকবে না। এই কারণে শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অ্যাটেনশন বা মনোযোগ। 6 নম্বরে হলো রিপিটেড ট্রায়াল বা পুনঃ চেষ্টা। অর্থাৎ একটা কিছু শিখতে চাইলে আমি ভুলে যেতে পারি, আবার চেষ্টা করতে হবে বারবার। আমরা ছোটকালেও জানি, পড়ছি, একবার না পারিলে দেখো শতবার। অর্থাৎ তোমার একটা জিনিস হয় না, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। করতে করতে দেখবা একটা সময় তোমার ব্রেনের ভিতরে টোটাল বিষয়টার সিনারি বা টোটাল বিষয়টা গেঁথে গেছে, আর তুমি ভুল করবা না। তো এই যে বারবার চেষ্টা করে শেখা, এই বিষয়টাকে আমরা বলি রিপিটেড ট্রায়াল বা পুনঃ চেষ্টা। অর্থাৎ শিখনের ক্ষেত্রে আমাদের বারংবার চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। এরপরে দেখো কন্টিগুইটি বা নৈকট্য। অর্থাৎ তুমি যদি কিছু শিখতে চাও, তার নিকটে গিয়ে তার সংস্পর্শে এসে সেটা শিখতে হবে। যেমন ধরো আমি বললাম, একটা বাচ্চাকে আমি শেখালাম যে একটা হাতির সামনের দিকে সুর থাকে, তার কুলার মতো বড় বড় কান থাকে, তারপরে সামনে বড় দুটি দাঁত থাকে, যেটাকে আমরা বলি টাস্ক বা গজদন্ত। আরো অনেক কিছু শেখালাম, দূর থেকে আমি জাস্ট তাকে বলে দিলাম। সে শিখে গেল, কিন্তু কিছুদিন পর কিন্তু সে ভুলে যাবে, বা কতটা সে শিখতে পারবে এটা নিয়ে একটা প্রশ্ন আছে। কিন্তু আমি বাচ্চাটাকে যদি আমি হাতির কাছে নিয়ে যাই, নিয়ে গিয়ে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দেখিয়ে যদি তাকে আমি শিখিয়ে দিই, তাহলে ওই বাচ্চাটা যখনই ওই হাতির বিষয়ে প্রশ্ন করা হবে, ওর মানসপটে অর্থাৎ চোখ বন্ধ করলেই তার কাছে সেই সিনটা চলে আসবে। অর্থাৎ সেই শিক্ষার যে উপকরণ, তার নৈকট্য তাকে সুন্দরভাবে, অর্থাৎ তাকে তাকাতে হবে না, চোখ বন্ধ করে সে বলে দেবে কোনটি হাতির সুর, কোনটি হাতির কান, কোনটি হাতির দাঁত, এই বিষয়গুলো সে সুন্দরভাবে বলে দেবে। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো সুতরাং সঠিকভাবে শিখনের শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কন্টিগুইটি বা নৈকট্য। অর্থাৎ শেখাতে গেলে যা শেখাতে চাই তার সংস্পর্শ খুবই
জরুরি বা গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটি হলো শিখনের শর্তসমূহ। এখানে 7টি শর্তের কথা বলা হয়েছে, এগুলোর মাধ্যমে শিখন দ্রুত হয় এবং শিখন খুবই শক্তিশালী হয় এবং প্রাণী তার শিখনের যে বিষয়গুলো সুন্দরভাবে সেটা কন্টিনিউ করতে পারে। তাহলে এতক্ষণ আমরা শিখনের শর্তসমূহ বা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করলাম। এখন শিক্ষার্থীরা আমরা আলোচনা করব শিখন আচরণের প্রকারভেদ, টাইপ অফ লার্নিং বিহেভিয়ার। তাহলে আমি এটা এখানে লিখে দিই, দেখো শিখন আচরণের প্রকারভেদ বা শিখনের প্রকারভেদ। শিখনের প্রকারভেদ, শিখনের প্রকারভেদ বা টাইপ অফ লার্নিং বিহেভিয়ার, টাইপ অফ লার্নিং বিহেভিয়ার বা শিখনের প্রকারভেদ। তাহলে শিখন আচরণের যে প্রকারভেদ এটাকে আমরা কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। এটাকে আমরা কয় ভাগে ভাগ করি? 2 ভাগে, অর্থাৎ এটা হলো 2 প্রকার। হ্যাঁ, এটা হলো 2 টাইপ অফ লার্নিং বিহেভিয়ার। দেয়ার আর 2 টাইপ অফ লার্নিং বিহেভিয়ার। তো কি শিখন আচরণের প্রকারভেদ 2 ধরনের, একটা হলো নমনীয় বা ফ্লেক্সিবল, আর একটা হলো সীমাবদ্ধ বা রেস্ট্রিক্টেড। তাহলে আমরা একটু লিখে দিই। প্রথমত হলো ফ্লেক্সিবল বা নমনীয়, ফ্লেক্সিবল আমরা বাংলায় বলছি নমনীয়। 2 নম্বরে যেটা সেটা হলো কি রেস্ট্রিক্টেড, এটা হলো সীমাবদ্ধ। অর্থাৎ এটাকে যদি আমরা বাংলায় বলি এটা হলো কি নমনীয়, আর এটা হলো সীমাবদ্ধ। একটা হলো নমনীয় আর একটা হলো সীমাবদ্ধ, নমনীয় এবং সীমাবদ্ধ। তো নমনীয় বা ফ্লেক্সিবল কি? নমনীয় বা ফ্লেক্সিবল বলা হচ্ছে আসলে যেই শিখনটা আমাদের স্নায়ুতন্ত্র বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয়ভাবে তার পরিবর্তনশীল, বিভিন্নভাবে পরিবেশ থাকে। আমরা যে শেখার বিষয়টা জানি এটা পরিবর্তনশীল, এরকম পরিবর্তনশীল যেটা সেটাকে আমরা বলি ফ্লেক্সিবল, অর্থাৎ ইন্টারনালি এবং এক্সটার্নালি এটা ফ্লেক্সিবল অবস্থায়, এটাকে আমরা বলছি কি নমনীয়, অর্থাৎ এটার আচরণটা খুব সহজভাবে পরিবর্তন করা যায়। আমরা একটু পরে এগুলো নিয়ে আলোচনা করবো, আলোচনা করলে বিষয়গুলো বুঝতে পারবে। এরপরে হলো রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ। এই ধরনের আচরণ তুলনামূলকভাবে, যদিও আমরা বলি শিখন আচরণ সুনির্দিষ্ট নয় বা এটা জেনারেশন টু জেনারেশন পরিবর্তন হয়, কিন্তু রেস্ট্রিক্টেড আচরণটা কি হয় পরিবেশের ভিতরে যখন সে তার মন মানসিকতা দিয়ে কোনো কিছু গ্রহণ করে, অর্থাৎ তার নার্ভাস সিস্টেম বা অন্যান্য বিষয় গিয়ে যখন সেটা সে গ্রহণ করে, ওই গ্রহণের বিষয়টা তার ভিতরে একদম ফিক্সড হয়ে থাকে। অর্থাৎ কোনো প্রাণী শুরুতে একটা কিছু তার স্মৃতিপটে বা তার ভাবনায় ভালো লাগলো, এই যে ভালো লাগার স্মৃতিটা এটা দীর্ঘ সময় তার ভিতরে রেস্ট্রিক্টেড অর্থাৎ সীমাবদ্ধ হয়ে থাকবে, এটার বিশেষ কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একবার যদি তার ভালো লাগাটা ভিতরে ঢুকে যায় ওই ভালো লাগাটা তার থেকে যাবে। এইরকম যে বিষয়গুলো হয় সেটাকে আমরা বলি সীমাবদ্ধ আচরণ বা রেস্ট্রিক্টেড মানে বিহেভিয়ার, রেস্ট্রিক্টেড লার্নিং বিহেভিয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা আলোচনা করছি শিখন আচরণের প্রকারভেদ। শিখন আচরণের প্রকারভেদ হলো 2 প্রকার, একটু হলো নমনীয় বা ফ্লেক্সিবল, আর একটা হলো সীমাবদ্ধ বা রেস্ট্রিক্টেড। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কথা বলবো, তোমরা একটু খেয়াল করো। দেখো আমরা এখানে আলোচনা করছি নমনীয় যেগুলো সেগুলোর বিষয়টা কি, অর্থাৎ এই যে প্রথমটা যেটা ফ্লেক্সিবল, এই ফ্লেক্সিবলের আবার কিছু বিষয় আছে। তার মধ্যে একটা হতে পারে অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন, আর একটা হলো চিরায়ত সাপেক্ষণ বা ক্লাসিক্যাল কন্ডিশন, হ্যাঁ বা কন্ডিশনিং। এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমি এগুলো একটু মুছে দিয়ে আমি পরবর্তী বিষয় নিয়ে কথা বলি। তোমরা আমাকে ফলো করো, আশা করছি এই সংক্রান্ত যে তথ্যগুলো আছে, যে বিষয়গুলো আছে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীরা দেখো নমনীয় বা ফ্লেক্সিবল, এই যে আমাদের 1 নম্বরের যেটা, হ্যাঁ এই যে আমি এখান থেকে একটু দেখিয়ে দিই নমনীয় বা ফ্লেক্সিবলের। তাহলে দেখো এখানে রোমান 1-এ যদি আমি বলি তাহলে কি অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন, অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন, অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন। তো অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন বিষয়টা কি? বলা হচ্ছে যদি কোনো প্রাণীকে ক্রমাগতভাবে একই ধরনের উদ্দীপনা বারবার দেওয়া হয় তবে প্রাণীটি উক্ত উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার মাত্রা আস্তে আস্তে কি করবে?
কমিয়ে দেব। অর্থাৎ একই উদ্দীপনা যদি তাকে বারবার দেওয়া হয়, একটা পর্যায়ে দেখা যাবে ওই উদ্দীপনা দ্বারা প্রাণীটি আর উদ্দীপিত হবে না, অর্থাৎ উদ্দীপনার মাত্রা আস্তে আস্তে তার ভিতরে কমে যাবে। এই যে ঘটনা, ফলে সেই পরিবেশে প্রাণীটি কি হয়ে পড়বে, অভ্যস্ত হয়ে পড়বে, অর্থাৎ উদ্দীপনা আসলে অতটা আর উদ্দীপিত হবে না। এই ধরনের যে ঘটনা সেটাকে বলা হয় অভ্যাসগত, অর্থাৎ প্রাণীর কি হয়ে যাবে, ওই বিষয়টা অভ্যাসে পরিণত হয়ে যাবে, এটা তার কাছে নতুন কিছু মনে হবে না। এই ধরনের যে ঘটনা সেটাকে আমরা বলি অভ্যাসগত শিখন আচরণ বা হ্যাবিচুয়েশন। যেমন ধরো একটা মানুষ খুব সুন্দর একটা নিরালা পরিবেশ থেকে বাড়ি ভাড়া নিল একেবারে রেল লাইনের ধারে। রেল মানে ট্রেন যখন ছাড়বে তখন ভয়ঙ্কর শব্দে সেটা কি হবে, সেখানে হুইসেল দিবে, বা একেবারে তার বাড়ির পাশ দিয়ে যেহেতু রেল লাইন, ট্রেনটা যখন যাবে তখন সে ঘুম থেকে হঠাৎ করে জেগে যাবে এবং একদম আতঙ্ক বোধ করবে, বা সে ঘুমাতে পারবে না। এইভাবে অনেক দিন, হয়তো 15 দিন 20 দিন এভাবে চলতে থাকবে। চলতে চলতে একটা পর্যায়ে সে আর বুঝতেই পারবে না যে এখানে বা পাশে যে রেল স্টেশন আছে বা তার পাশ দিয়ে রেল লাইন গেছে, সেখানে হর্নের প্রচণ্ড শব্দ, ট্রেনের হর্নের, বা তার বাড়ির পাশ দিয়ে যে এত বড় একটা ট্রেন শক্তিশালী ধরনের শব্দ করে করে চলে গেল, এটা সে বুঝতেই পারবে না। অর্থাৎ এই শব্দ শুনতে শুনতে, হর্নের এই প্রকট শব্দ শুনতে শুনতে একটা সময় তার নার্ভাস সিস্টেম, তার অন্যান্য বিষয়গুলো অভ্যাসে পরিণত হয়ে যাবে, অর্থাৎ এটা সে মেনে নেবে। একটা সময় বুঝতেই পারবে না যে তার বাড়ির পাশ দিয়ে এত শব্দ করে ট্রেনটা চলে গেল। এই যে ব্যাপারগুলো, বা আমরা এই যে ঘরের ভিতরে ঘড়ি রেখে দিই, প্রথমত অনেক সময় দেখা যায় ঘড়ির টিকটিক শব্দ, একটা পর্যায়ে গিয়ে দেখবা আর বোঝাই যায় না ঘরের ভিতরে একটা ঘড়ি আছে, সেই ঘড়ির টিকটিক শব্দ হয়। এই যে ধীরে ধীরে যে আমরা অভ্যাসে পরিণত হয়ে যাই একই উদ্দীপনার দ্বারা, সাড়া দিয়ে দিয়ে, এই বিষয়টাকে আমরা বলি অভ্যাসগত বা হ্যাবিচুয়েশন। এরপরে আসো চিরায়ত সাপেক্ষণ। 2 নম্বরে আমরা বলি চিরায়ত সাপেক্ষণ বা ক্লাসিক্যাল কন্ডিশনিং। চিরায়ত সাপেক্ষণ, ক্লাসিক্যাল কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং বা চিরায়ত সাপেক্ষণ। এটি কি হচ্ছে? এটি হলো কোনো উদ্দীপকের প্রতি শর্তাধীন সাড়া দেওয়ার মাধ্যমে, অর্থাৎ শর্ত থাকবে যে তাকে খাবার দেওয়ার আগে আমি একটা শব্দ করব, অর্থাৎ শব্দ করব তারপরে খাবার দেবো, এরকম একটা শর্ত বলছে। এরকম শর্তাধীন সাড়া দেওয়ার মাধ্যমে অর্জিত আচরণ, অর্থাৎ বলা হচ্ছে কোনো প্রাণীকে উদ্দীপকের প্রতি শর্তাধীন সাড়া দেওয়ার মাধ্যমে অর্জিত আচরণ। যেমন ধরো আমরা অনেকেই করি, বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি দেখা যায়, হাঁস মুরগিকে খাবার দেওয়ার আগে আমরা একটা সুনির্দিষ্ট শব্দ করি। গ্রামে এটা অনেক ভালো বোঝা যায়, দেখা যায় যে এক ধরনের শব্দ করার পরে তারপরে খাবার ছিটিয়ে দেয়, তখন মুরগি বা হাঁসের বাচ্চারা খাবারটা খেতে আসে। তো বলা হচ্ছে এভাবে হাঁস মুরগিকে খাবার দেওয়ার সময় নির্দিষ্ট শব্দ করলে পরবর্তীতে খাবার না দিয়েও যদি ওই শব্দটা করা যায়, তাহলে হাঁস মুরগির বাচ্চা মনে করে যেহেতু এই ধরনের শব্দ হলো তার মানে এখনই খাবার দিবে, কিন্তু খাবার দেওয়া হবে না, শুধু শব্দ করা হবে। তার মানে শব্দটা শুনলেই দূর দূরান্তে যতদূর পর্যন্ত শব্দটা যাবে, ওই হাঁস মুরগির বাচ্চা, হাঁসের ক্ষেত্রে যদি হয় হাঁসের বাচ্চা, মুরগির ক্ষেত্রে হলে মুরগির বাচ্চা, ওই শব্দ শুনেই শব্দের উৎসের কাছে দৌড়িয়ে চলে আসবে। তাহলে এই যে আগে সে জানলো যে এই শব্দ করার পরে খাবারটা দেয়, অর্থাৎ শব্দ হলো এটা একটা শর্ত, খাবার দেওয়ার আগে আমি শব্দ করব, ওদের অভ্যাস হয়ে গেলে এরপরে আমি শব্দ করব কিন্তু খাবার দেব না, শব্দ শুনেই তারা শব্দের উৎসের কাছে ছুটে চলে আসবে। এই যে বিষয়, এটাকে আমরা বলি চিরায়ত সাপেক্ষণ বা ক্লাসিক্যাল কন্ডিশনিং। এরপরে দেখো নমনীয় বা ফ্লেক্সিবলের আরো কিছু বিষয় আছে, আমরা একটু করে লিখি, তোমরা খেয়াল করো। বলা হচ্ছে প্রচেষ্টা ও ভুল সংশোধন। প্রচেষ্টা ও ভুল সংশোধন, ইংলিশ আমরা যেটা বলি ট্রায়াল অ্যান্ড ইরর। ট্রায়াল অ্যান্ড ইরর, ট্রায়াল অ্যান্ড ইরর, অর্থাৎ বলা হচ্ছে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে বা তিক্ত অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে প্রাণী যে শিক্ষা লাভ করে সেটাই বলা হয় প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ বা ট্রায়াল অ্যান্ড ইরর। অর্থাৎ ভুল হবে, বারবার তুমি সেটা চেষ্টা করবা, আবার প্রচেষ্টা করতে থাকবে, এই হতে হতে একটা পর্যায়ে তোমার ব্রেনের ভিতরে তোমার এই শিক্ষণটা গেঁথে যাবে। এটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড ইরর বা প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ।
এরপরে 4 নম্বরে আমরা বলতে পারি সুপ্ত শিখন। সুপ্ত শিখন বা ল্যাটেন্ট লার্নিং। সুপ্ত ল্যাটেন্ট লার্নিং। ল্যাটেন্ট লার্নিং বা সুপ্ত শিখন বলা হচ্ছে প্রত্যেকটা প্রাণীতে তার নার্ভাস সিস্টেমে বলে, অর্থাৎ তার ভিতরে শিখনগুলো সুপ্ত অবস্থায় থাকে, ডরমেন্ট অবস্থায় থাকে বা ল্যাটেন্ট অবস্থায় থাকে। পুরস্কারের মাধ্যমে এই শিখন আচরণের বিষয়টাকে আমরা কি করতে পারি, আরো উৎসাহিত করতে পারি বা তার প্রকাশটা আরো দ্রুত ঘটাতে পারি, এটাকে বলা হয় সুপ্ত শিখন। সর্বশেষ 5 নম্বরে হলো পার্থক্যকরণ। সর্বশেষ কি পার্থক্যকরণ বা আমরা বলি ডিসক্রিমিনেশন। পার্থক্যকরণ। পার্থক্যকরণ বা ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন বা ডিসক্রিমিনেশন লার্নিং। তো ডিসক্রিমিনেশন লার্নিংটা হলো তুলনা করে শিখন, অর্থাৎ একটা জিনিস সে শিখছে তার সঙ্গে আরেকটাকে তুলনা করে দুইটার শিক্ষণমূলক যে আচরণের পার্থক্য করে দেখো যে এটা এই আর তোমার এটা এই, তাহলে ওইটার এটা আছে তার সঙ্গে তোমার এইটা আছে, অর্থাৎ ওইটাকে কেন্দ্র করে এটার শিক্ষা। দুইটা বিষয়ের ভিতরে আলোচনা করে যখন শিক্ষা গ্রহণ করা হয় সেটাকে আমরা বলি পার্থক্যকরণ শিখন বা ডিসক্রিমিনেশন লার্নিং। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম শিখন আচরণের যেটা নমনীয় বা ফ্লেক্সিবল আচরণ, তার 5টা ধারাবাহিকতা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হলো সীমাবদ্ধ বা রেস্ট্রিক্টেড। সীমাবদ্ধ কি সেটা আমরা আগে আলোচনা করছি, এখন আমরা এই সীমাবদ্ধ বা রেস্ট্রিক্টেড যেই শিখন আচরণ সেটা নিয়ে আমরা কথা বলবো। তো দেখো আমরা এখন আলোচনা করব 2 নম্বরে এটা নিয়ে, অর্থাৎ রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ। আমি একটু লিখে দিই, 2 নম্বরে হলো রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড লার্নিং বা সীমাবদ্ধ শিখন। তাহলে রেস্ট্রিক্টেডের দেখো এখানে অনেকগুলো বিষয় আছে। তার প্রথমত যেটা সেটা হলো অনুকরণ বা ইমপ্রিন্টিং। 1 নম্বরে যদি আমরা বলি তাহলে কি অনুকরণ বা ইমপ্রিন্টিং। অনুকরণ বা ইমপ্রিন্টিং। TING। তো রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ আমরা কি বলছিলাম যে তার পছন্দের একটা বিষয় যদি তার ব্রেনের মধ্যে একবার সে গেঁথে নেয় তাহলে দীর্ঘ সময় ওই বিষয়টাই তার ব্রেনের মধ্যে থেকে যায় সুনির্দিষ্টভাবে। এই যে আচরণ সেটাকে আমরা বলি রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ। এটারও অনেক ভাগ আছে, তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম অনুকরণ বা ইমপ্রিন্টিং। তো অনুকরণ বা ইমপ্রিন্টিং জিনিসটা কি বলা হচ্ছে, প্রাণীরা একবার কোনো পছন্দ মাফিক বিষয়ে যদি আকৃষ্ট হয়ে যায় তাহলে সেটাকে তারা মনে রাখে এবং পরবর্তীতে তা অনুকরণ করে। বিশেষ করে এগুলো তরুণ বয়সের বর্ধনশীল বিভিন্ন প্রাণীতে এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। একটু পরে আমরা ছবি দেখাবো, ছবি দেখলেই তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা যে আসলে অনুকরণ বা ইমপ্রিন্টিং কি। যেমন আমি একটু ধারণা দিই, ধরো একটা হাঁসের বাচ্চা, হাঁসের ডিম ফুটে বাচ্চা বের হলো। হাঁসের ডিম ফুটে বাচ্চা হওয়ার পরে তুমি বা আমি যে কোনো মানুষ প্রথমে সেই বাচ্চার কাছে গেল, বাচ্চাটাকে খাবার দিল, বাচ্চাটাকে যত্ন নিল, তাকে আদর করলো, খাবার দিল, তাকে নিয়েই পুকুরে চলে গেল, আবার একটা সুনির্দিষ্ট সময় পুকুর থেকে আবার তাকে বাড়িতে নিয়ে আসলো, এভাবে যত্নের সঙ্গে তাদেরকে রাখলো। তো এই প্রথমে যারা যে মানুষটি বা যে প্রাণীটিকে এইভাবে খেয়াল করলো তাদের সেই বিষয়ে তাদের ওই ব্যক্তিটাই তার পছন্দ মাফিক ব্যক্তি হয়ে গেল, অর্থাৎ তার ভিতরে প্রিন্ট হয়ে গেল যে না এটাই আমার বাবা বা এটাই আমার মা বা এটাই আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু, সুতরাং তাকে এই প্রাণীগুলো ফলো করবে। তো এই যে প্রথমত দেখেই যাকে তাদের পছন্দ হয়ে গেল বা তাদের শুভাকাঙ্ক্ষী মনে হলো তাকে তাদের ফলো করার যে পদ্ধতি এটাকে আমরা বলি অনুকরণ বা ইমপ্রিন্টিং। এটা সাধারণত তরুণ বয়সের বর্ধনশীল দশায় এই বিষয়টি বেশি ঘটে থাকে। এরপরে দেখো 2 নম্বর বিচার বুদ্ধি প্রয়োগ ও অন্তর্দৃষ্টি। রিজনিং অ্যান্ড ইনসাইট। বিচার বুদ্ধি
প্রয়োগ ও অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি ইংলিশ আমরা সাধারণত বলি রিজনিং অ্যান্ড ইনসাইট। রিজনিং অ্যান্ড ইনসাইট, রিজনিং অ্যান্ড ইনসাইট, SIGHT, রিজনিং অ্যান্ড ইনসাইট, বিচার বুদ্ধি প্রয়োগ ও অন্তর্দৃষ্টি। বলা হচ্ছে পরিস্থিতি দেখে কোনো সমাধান খুঁজে নেওয়া হলো বিচার বুদ্ধি প্রয়োগ ও অন্তর্দৃষ্টিমূলক শিখন। অর্থাৎ তুমি একটা পরিবেশে আছো, ওই পরিবেশে আসলে কি ধরনের বিষয় ঘটছে, তোমাকে সেখানে কি ধরনের আচরণ করতে হবে। এর আগে গত ক্লাসে আমি বলছিলাম যে ফাইট অর ফ্লাইট রেসপন্স, অর্থাৎ তুমি সেখানে ফাইট করবা, ওই পরিবেশ অনুসারে যুদ্ধ করবা, নাকি তুমি সেখান থেকে উড়াল দেবা, যেটাকে আমরা বলি মানুষের বা প্রাণীর ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। অর্থাৎ পরিবেশ বুঝে তোমাকে দেখতে হবে যে হ্যাঁ এখানে যদি আমি আমার বুদ্ধি আমার শক্তি অনুসারে পারি, তুমি যুদ্ধে অবতীর্ণ হবে। আর যদি মনে করো না এখানে আমার জীবনের হুমকি আছে বা অন্যান্য বিষয়ে আমার প্রবলেম হবে, তুমি যদি মনে করো না এখানে আমাকে ফাইটে যাওয়া যাবে না, আমাকে ফ্লাইট করতে হবে, অর্থাৎ এখান থেকে চলে যেতে হবে। এইরকম ওই পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং শেখার যে বিষয়, এটাকে আমরা বলি বিচার বুদ্ধি প্রয়োগ ও অন্তর্দৃষ্টি, ইংলিশে বলি রিজনিং অ্যান্ড ইনসাইট। তো শিক্ষার্থীরা দেখো, আমি এখানে স্লাইডে কিছু তোমাদেরকে ছবি দেখাবো, যেগুলো দেখে তোমরা বুঝতে পারবা আসলে প্রাণীদের আচরণের কি বিষয়। দেখো সুন্দরভাবে ছবিগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। শিখন আচরণের উদাহরণ নমনীয় বা ফ্লেক্সিবল আচরণের। দেখো এখানে 4টি ছবি দেওয়ানো হয়েছে। দেখো এখানে বিড়ালের বাচ্চাকে কিভাবে বিড়াল নিয়ে যাচ্ছে, অর্থাৎ ওইখানে যে তার বসে থাকতে হবে, অর্থাৎ এটা এক ধরনের ট্রেনিং দেওয়া। তারপরে দেখো ডলফিনের সেই ট্রেনিং পার্কে। তারপরে দেখো যে একটা বিড়ালের বাচ্চা কিভাবে খাবার খাচ্ছে, হ্যাঁ ফিডার খাচ্ছে। দেখো একেবারে মনে হচ্ছে একটা মানুষের বাচ্চা যেভাবে ফিডার খায়, একেবারে সেই ধরনের সিন। তারপরে দেখো একটা রিংয়ের ভিতর দিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে ডলফিনটা কিভাবে লাফ দিয়ে রিং পার হচ্ছে। হ্যাঁ এগুলো বিভিন্ন ধরনের উন্নত বিশ্বের চিড়িয়াখানায় দেখা যায়, তোমরা এগুলো জানো, টিভিতে এগুলো অনেক দেখানো হয়। এরপরে দেখো শিখন আচরণের উদাহরণ নমনীয়। খেয়াল করে দেখো একটা কুকুর ট্রেনিংয়ের মাধ্যমে কিভাবে যে খেলাধুলা করছে, অর্থাৎ জাম্পিং দিয়ে কিভাবে পার হওয়া। তারপরে যে আমরা জোর দৌড় দিই, একজন আরেকজনের সঙ্গে যে পায়ে পায়ে বেঁধে মাঠে যে খেলাগুলো হয়, দৌড় দেওয়া হয়। হ্যাঁ এভাবে দেখো একটা লাঠি দুইটা কুকুর কামড় দিয়ে ধরে একই সঙ্গে কিভাবে দৌড়িয়ে যায়। তারপর দেখো আরেকটি যে দেখানো আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আরেকটি দেখো ইন্টারেস্টিং ছবি। দেখো এখানে কারগুলো পার্কিং করা আছে। এখানে একটা উট, সে খেয়াল করছে সব কার সুন্দরভাবে পার্কিং করা আছে, আমি কেন অন্যভাবে থাকবো। দেখো ওই কারের মতো পার্কিং করে উট নিজেও ওখানে পার্কিংয়ে সুন্দরভাবে বসে আছে। ও মনে করছে যে ওই কার যেহেতু এইভাবে আছে, সুতরাং এখানকার পরিবেশ হলো আমাকে ওইভাবে থাকতে হবে। আমি যদি অন্যভাবে থাকি তাহলে এই পরিবেশের খাপ খাওয়ানো হবে না, এটা অন্য ধরনের হয়ে যাবে। দেখো এটা কিন্তু সুন্দর একটা সিন, যে গাড়ির পার্কিং এর ওই সুন্দর সাজানো অবস্থা দেখে একটা উট এসে একটু ফাঁকা জায়গা পাইছে, ওই গাড়ির মতো হয়ে ও ওখানে সুন্দরভাবে পার্কিং হয়ে আছে। এই যে বিষয়গুলো, এগুলোই হলো ফ্লেক্সিবল বা নমনীয় শিখন আচরণ। এরপরে দেখো শিখন আচরণের আরো কিছু সিন এখানে দেওয়া আছে। সামনে একটা বড় হাঁস, তাকে ফলো করে ছোট হাঁসগুলো কিভাবে যায়। দেখো এখানে একটা নারী বসে আছে, তার আশেপাশে হাঁসের বাচ্চাগুলো কি সুন্দরভাবে, তাকে একটু আগে আমি যেটা বললাম, ইনি এই বাচ্চাদেরকে শুরু থেকে যত্ন নিছেন। এই বাচ্চাগুলো মনে করছে এটাই আমার বাবা, এটাই আমার মা, অর্থাৎ এটাই আমার অভিভাবক। দেখো তাকে চারিদিকে ঘিরে নিয়ে কত সুন্দরভাবে আছে। আবার এই যে হাঁস তার বাচ্চা, আবার দেখো একটা ব্যক্তি হেঁটে যাচ্ছে, তার পেছনে পেছনে হাঁসের বাচ্চাগুলো কিভাবে যাচ্ছে এইরকম। আবার দেখো এখানে মুরগির বাচ্চা, বিড়াল ওখানে আছে, বিড়ালের গায়ে বিড়ালের আশেপাশে সুন্দরভাবে বাচ্চাগুলো একেবারে নির্ভয়ে তাকে মা বা বাবা মনে করে সুন্দরভাবে এখানে বসে আছে। সুন্দর সুন্দর এগুলো বিষয়, এগুলোই হলো শিখন আচরণের বিভিন্ন বিষয়ের। তবে আগের যেগুলো বললাম সেগুলো হলো নমনীয়, আর এখন যেটা দেখাচ্ছে এটা হলো আসলে রেস্ট্রিক্টেড। তার ভিতরে কোনটা? অনুকরণ বা ইমপ্রিন্টিং। এই যে দেখো একজনকে দেখে তার মনের ভিতরে তার বিষয়ে একটা পজিটিভ সিনারি তৈরি হয়ে গেছে, তাকে ফলো করে তারা কর্মকাণ্ড করছে। শিখন আচরণের আরো উদাহরণ দেখো, এখানে দেখো একটা বড় হাঁসের সঙ্গে বাকি বাচ্চাগুলো কিভাবে পানিতে সাঁতার কেটে যাচ্ছে। তারপর দেখো একটা মানুষের ছোট্ট একটা বেবি, এই বেবি যেভাবে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, তার সঙ্গে দেখো তাকে ফলো করে কুকুরের 5টি বাচ্চা
মানে মনে হচ্ছে অনেকটা মানে ভাই বোন, মানে একটু অন্য ধরনের কথাটা হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে মানুষের বাচ্চা আর ওই কুকুরের বাচ্চাটা একেবারে ভাই বোনের মতো একই সঙ্গে একই পরিবেশে হামাগুড়ি দিয়ে চলাফেরা করছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো শিখন আচরণের, বিশেষ করে রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ আচরণের গুরুত্বপূর্ণ উদাহরণ। ছবিগুলো দেখলে আমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায় জিম প্রিন্টিং বিষয়টা কি। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রাণী আচরণের বিশেষ একটি আচরণ, সেটা হলো শিখন আচরণ, তার বিভিন্ন ধরনের শর্ত, বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য এবং তার প্রকারভেদ আমরা বললাম। একটি হলো নমনীয় বা ফ্লেক্সিবল, তার বৈশিষ্ট্যগুলো বললাম, তার কর্মকাণ্ড উদাহরণ দিলাম। তারপর আরেকটি বললাম রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ, সেগুলো আমরা বললাম দুই ধরনের, একটা হলো অনুকরণ বা ইমপ্রিন্টিং, আর একটা বিচার বুদ্ধি প্রয়োগ ও অন্তর্দৃষ্টি বা রিজনিং অ্যান্ড ইনসাইট। এবং তারপরে উদাহরণ হিসেবে আমরা কিছু ছবি দেখালাম। এখন শিক্ষার্থীরা আমরা আলোচনা করব সহজাত আচরণ বা ইনেট বিহেভিয়ার, বা আমরা বলতে পারি ইনবর্ন বিহেভিয়ার। তাহলে দেখো আমরা সেটা নিয়ে আলোচনা করি। এতক্ষণ আমরা আলোচনা করলাম তাহলে লার্নিং বিহেভিয়ার নিয়ে, এখন আমরা আলোচনা করব সহজাত আচরণ বা ইনবর্ন বা ইনেট বিহেভিয়ার। সহজাত আচরণ বা ইনবর্ন বিহেভিয়ার বা ইনেট বিহেভিয়ার, দুইভাবে আমরা বলতে পারি। ইনবর্ন মানে জন্মগত, আর ইনেট দুটাই বলা হয় বিহেভিয়ার। ইনবর্ন আর ইনেট বিহেভিয়ার অর্থাৎ সহজাত আচরণ। এটা নিয়ে গতদিন আমি একটু ধারণা দিয়েছিলাম, আবারও বলি যে শিক্ষালব্ধ জ্ঞান ও পূর্ব অভিজ্ঞতা ছাড়াই পরিবেশ থেকে প্রাণী যে শিক্ষা গ্রহণ করে সেটাকে আমরা বলি সহজাত আচরণ। এর জন্য বিশেষ কোনো শিক্ষার প্রয়োজন হয় না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। জন্মগতভাবেই প্রাণী যে শিক্ষা গ্রহণ করে পিতামাতার থেকে, অর্থাৎ মাতা থেকে যখন বের হয়ে আসলে পৃথিবীতে এসে, তার আগেই যে শিক্ষাটা তার ভিতরে থাকে, অভিজ্ঞতা বা কোনো ট্রেনিং ছাড়াই, এই শিক্ষাটাকে আমরা বলি সহজাত আচরণ বা ইনবর্ন বিহেভিয়ার অর ইনেট বিহেভিয়ার। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা জানবো এই সহজাত আচরণ বা ইনবর্ন বিহেভিয়ারের প্রকারভেদ। এটাকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করি। ওইটাকে আমরা বলছিলাম দুই প্রকারের, আর এটাকে বলা হচ্ছে কি, ওইটা বলতে কি লার্নিং বিহেভিয়ার হলো দুই ধরনের, আর সহজাত আচরণ বা ইনেটটা হলো তিন ধরনের। আমরা লিখি, দেখো। প্রথমত আমরা যেটা বলি সেটা হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন। দুই নম্বরে আমরা যেটি বলি সেটা হলো প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিবর্ত রিফ্লেক্স। তিন নম্বরে বলা হয় সহজাত আবেগ, স্বভাবজাত বা জন্মগত সহজাত আচরণ, যেটাকে আমরা বলি ইনস্টিংক্ট বিহেভিয়ার। ইনস্টিংক্ট বিহেভিয়ার। ইনস্টিংক্ট বিহেভিয়ার বা সহজাত আবেগ বা স্বভাবজাত বা জন্মগত সহজাত আচরণ, বিভিন্ন নামে আমরা বাংলায় বলি, ইংলিশে বলা হয় ইনস্টিংক্ট বিহেভিয়ার। তাহলে শিক্ষার্থীরা দেখো, সহজাত আচরণের প্রকার আমি এখন একটু লিখে দিই। প্রকারভেদ অর্থাৎ সহজাত আচরণ তিন ধরনের। একটি হলো ওরিয়েন্টেশন, আরেকটি হলো রিফ্লেক্স, আরেকটি হলো ইনস্টিংক্ট বিহেভিয়ার। এখন আমরা একটা করে জানবো ওরিয়েন্টেশনটা কি। বলা হচ্ছে উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে প্রাণীর যে অবস্থানের পরিবর্তন, এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। অর্থাৎ একটা উদ্দীপনা দ্বারা আকৃষ্ট হয়ে প্রাণী কি করলো, সাড়া দিয়ে অবস্থান পরিবর্তন করলো, অর্থাৎ এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেল, এই বিষয়টাকে আমরা বলি ওরিয়েন্টেশন। আর প্রতিবর্ত ক্রিয়া কি বলেছে, কোনো উদ্দীপনার প্রতি স্বয়ংক্রিয় ও আকস্মিক সাড়া দেওয়া। হঠাৎ করে কোনো সাড়া দিয়ে প্রাণী যে আচরণটা করে, এটাকে আমরা বলি প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স। যেমন আমার চোখে কিছু পড়লো, আমি হঠাৎ করে চোখটা বন্ধ করে নিলাম, বা পায়ে নিচে কাঁটা ফুটলো, আমি পাটা তুলে নিলাম,
এরকম হঠাৎ করে যে আচরণটা, এটাকে আমরা বলি প্রতিবর্ত ক্রিয়া। এটা সাধারণত আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ খুব দ্রুত উদ্দীপক পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত যে আচরণ প্রদর্শন করা হয়, এটাকে বলা হয় প্রতিবর্ত। আর সহজাত বা যেটাকে আমরা ইনস্টিংক্ট বিহেভিয়ার বলছি, এটা কি হচ্ছে যে শিখন আচরণ পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বংশানুক্রমিকভাবে প্রাণী লাভ করে, জেনারেশন টু জেনারেশন এটা লাভ করে, এই ধরনের আচরণকে আমরা বলি ইনস্টিংক্ট বিহেভিয়ার। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, সহজাত আচরণ কয় ধরনের হলো? 3 ধরনের। একটি হলো ওরিয়েন্টেশন, আরেকটি হলো রিফ্লেক্স, আরেকটি হলো ইনস্টিংক্ট। এখন আমরা একটু আলোচনা করব ওরিয়েন্টেশন কি। আমরা এখন আলোচনা করব 1 নম্বরের এই ওরিয়েন্টেশন কি। তো ওরিয়েন্টেশন আমরা আগেই বলে দিচ্ছি যে উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে প্রাণী দেহের যে অবস্থান পরিবর্তন, সেটাকে বলা হয় ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনকে আমরা আবার 4 ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। ওরিয়েন্টেশনের ভাগ হলো 4 ধরনের। 1 নম্বরে বলা হয় চলন বা টেক্সিস। টেক্সিস বা আমরা বলে থাকি চলন, যদিও চলনের ইংলিশ আরেকটা আছে লোকোমোশন, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলি টেক্সিস। 2 নম্বরে বলা হয় কাইনেসিস। কাইনেসিস। 3 নম্বরে হলো ইকোলোকেশন। 3 নম্বরে বলা হয় যেটা, সেটা হলো ইকোলোকেশন। ইকোলোকেশন অর্থাৎ শব্দ দ্বারা, হ্যাঁ, ইকোলোকেশন। এরপরে যেটা 4 নম্বরে, সেটা হলো কি ট্রপিজম। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা কি বললাম? ওরিয়েন্টেশনকে 4 ভাগে ভাগ করা হয়। একটি হলো টেক্সিস, আরেকটি হলো কাইনেসিস, আরেকটি হলো ইকোলোকেশন, আরেকটি হলো ট্রপিজম। এখন এগুলো কি আমরা একটু ধারণা দিই। তো চলন বা টেক্সিস যেটা, সেটা বলা হচ্ছে উদ্দীপকের নির্দেশনা অনুযায়ী যে ধরনের ওরিয়েন্টেশন ঘটে, সেটাকে বলা হয় টেক্সিস। অর্থাৎ উদ্দীপক যেভাবে নির্দেশনা দিবে, ওই নির্দেশনাকে কেন্দ্র করে সুনির্দিষ্টভাবে প্রাণীর যে চলন, সেটাকে বলা হয় টেক্সিস। আর কাইনেসিস কি? কাইনেসিস বলা হচ্ছে এতে চলনের গতি এবং দিক সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত হয় না। যখন যেদিকে যেভাবে অনির্দিষ্টভাবে যে চলন, এটাকে আমরা কি বলি? কাইনেসিস। এরপরে 3 নম্বরে দেখো ইকোলোকেশন, অর্থাৎ শব্দকে কেন্দ্র করে, উদ্দীপক হিসাবে শব্দকে কেন্দ্র করে শুধু শ্রবণ শক্তির মাধ্যমে যে ওরিয়েন্টেশন, সেটাকে বলা হয় ইকোলোকেশন। বলা হচ্ছে এটি বিশেষ ধরনের ওরিয়েন্টেশন, যেখানে শুধু শব্দ শ্রবণ শক্তির মাধ্যম হিসাবে কাজ করে, এটাকে আমরা বলি ইকোলোকেশন। তোমরা জানো ইকো মানে প্রতিধ্বনি, সেখান থেকে বিষয়গুলো আসছে, যে প্রতিধ্বনিকে কেন্দ্র করে প্রাণী টার্গেট করবে এবং সেখানে গমনাগমন করবে। এরপরে আসো ট্রপিজম। 4 নম্বরে হলো ট্রপিজম। বলা হচ্ছে বাহ্য উদ্দীপকের প্রতিক্রিয়ায়, অর্থাৎ বাহ্যিক উদ্দীপকের প্রতিক্রিয়ায় উদ্ভিদ ও কিছু নিশ্চল প্রাণী, অনুন্নত প্রাণীর দেহের বিভিন্ন অংশের, সমস্ত দেহ না, দেহের বিভিন্ন অংশের অর্থাৎ বর্ধনশীল অংশের এক জায়গা থেকে আরেকটা জায়গায় যে স্থানান্তর, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে হলে তোমরা জানো, এই যে জানালার পাশে আমরা বিভিন্ন গাছ রেখে দিই, সূর্যের আলো এবং বাতাসের যেদিক দিয়ে আসে, আস্তে আস্তে ওই দিকে চলে যায়। এইভাবে যে একটা অংশের ধীর স্থিরভাবে চলন, এই বিষয়টাকে আমরা বলি ট্রপিজম। তাহলে একটি হলো টেক্সিস, আরেকটি হলো কাইনেসিস, আরেকটি হলো ইকোলোকেশন, আরেকটি হলো ট্রপিজম। এগুলো হলো ওরিয়েন্টেশনের ভাগ। এরপরে শিক্ষার্থীরা আমরা মূলত বেশিরভাগ যেটা আলোচনা, এগুলো আলোচনা করব পরে, আজকে আমরা আলোচনা করব এই যে টেক্সিস। এই টেক্সিসের আবার অনেক ধরনের ভাগ আছে। টেক্সিসের অনেক ভাগ আছে। এই ভাগের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভাগ হলো উদ্দীপক এবং গ্রাহক অঙ্গের সম্পর্কের ভিত্তিতে। এগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। তার প্রথম যেটা, সেটা হলো উদ্দীপক এবং গ্রাহক অঙ্গের সম্পর্কের ভিত্তিতে। এই সম্পর্কের ভিত্তিতে যদি আমরা বলি, তাহলে এখানে অনেকগুলো ভাগ আছে। দেখো আমি লিখি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে হলো ট্রপোটেক্সিস। ট্রপোটেক্সিস, TAXIS, ট্রপোটেক্সিস। 2 নম্বরে হলো ক্ষয়ে যদি আমরা বলি ক্লাইনোটেক্সিস, ক্লাই
টেনোটেক্সিস। গয়ে যদি আমরা লিখি তাহলে কি টেলোটেক্সিস, টেলোটেক্সিস, টেলোটেক্সিস। ঘয়ে হলো মেনোটেক্সিস, মেনো, MENOTAXIS, মেনোটেক্সিস। উয়ে বা 5 নম্বরে হলো নেমোটেক্সিস, নেমোটেক্সিস, নেমোটেক্সিস। তাহলে দেখো শিক্ষার্থীরা কি বললাম, এটা হলো উদ্দীপক ও গ্রাহক অঙ্গের সম্পর্ক। উদ্দীপক ও গ্রাহক, উদ্দীপক ও গ্রাহক। হ্যাঁ, উদ্দীপক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এটা কয় ধরনের? এটা হলো 5 ধরনের। উদ্দীপক ও গ্রাহককে কেন্দ্র করে এটা হলো 5 ধরনের। তাহলে প্রথমে দেখো কি আছে, ট্রপোটেক্সিস বলেছে একাধিক গ্রাহক অঙ্গ একটি উদ্দীপনাকে বিশ্লেষণ করে চলন। গ্রাহক অঙ্গ হবে একাধিক আর উদ্দীপনা হবে মাত্র একটি, এমন যদি হয় তাহলে সেটাকে আমরা বলি ট্রপোটেক্সিস, ট্রপোটেক্সিস। এরপরে ক্লাইনোটেক্সিস, এই ক্ষেত্রে একটি গ্রাহক এবং একাধিক উদ্দীপক। গ্রাহক হবে একটি, উদ্দীপক হবে 2 বা 2 এর অধিক। এরপরে দেখো টেলোটেক্সিস, উদ্দীপকের উৎস 2টি কিন্তু একটির দিকে চলন। 2টা উৎস হবে, হতে পারে একটা সূর্যের আলো আর একটা হতে পারে ফুলের গন্ধ, ফুলের সুগন্ধ। কোন দিকে যাবে এরকম যখন ঘটনা ঘটে সেটাকে আমরা বলি টেলোটেক্সিস। এরপর আসো মেনোটেক্সিস, উৎসের সাথে নির্দিষ্ট কোণে চলাচল, অর্থাৎ উদ্দীপকের উৎস সেখান থেকে একটা কোণ তৈরি করে যে চলাচল সেটাকে বলা হয় মেনোটেক্সিস। এরপরে নেমোটেক্সিস, অতীত স্মৃতির উপর ভিত্তি করে, অতীতের স্মৃতিকে ভিত্তি করে প্রাণীর যে চলন এটাকে বলা হয় নেমোটেক্সিস। তাহলে একটি হলো ট্রপোটেক্সিস, আরেকটি হলো ক্লাইনোটেক্সিস, টেলোটেক্সিস, মেনোটেক্সিস এবং নেমোটেক্সিস। এরপর আমরা দেখব টেক্সিসের প্রকারভেদ দিকমুখিতার ভিত্তিতে। আমি এগুলো একটু মুছে দিই। দেখো দিকমুখিতার ভিত্তিতে আমরা মূলত আলোচনা করছি এখন টেক্সিস, এটা হলো দিকমুখিতার ভিত্তিতে। দিকমুখিতা, দিকমুখিতাকে কেন্দ্র করে টেক্সিসকে আমরা 2 ভাগে ভাগ করি। একটি হলো পজিটিভ বা ধনাত্মক, আর একটি হলো নেগেটিভ। পজিটিভ, পজিটিভ টেক্সিস, আর 2 নম্বরে হলো নেগেটিভ, নেগেটিভ টেক্সিস। পজিটিভ বুঝতে পারছো, ধনাত্মক, অর্থাৎ উদ্দীপকের দিকে যখন প্রাণী গমন করে তখন সেটাকে আমরা বলি পজিটিভ, আর উদ্দীপক থেকে বিপরীত দিকে যখন প্রাণী গমন করে তখন সেটাকে আমরা বলি নেগেটিভ। একটি হলো পজিটিভ আর একটি হলো নেগেটিভ। উদ্দীপকের দিকে গেলে সেটা হলো পজিটিভ, আর উদ্দীপক থেকে বিপরীত দিকে গেলে সেটাকে আমরা বলি নেগেটিভ। এই হলো পজিটিভ এবং নেগেটিভ। এখন দেখো আরেকটা আমরা আলোচনা করব উদ্দীপকের ধরনের উপর ভিত্তি করে, অর্থাৎ কোন ধরনের উদ্দীপক প্রাণীর উপরে প্রভাব বিস্তার করে সেটাকে কেন্দ্র করে টেক্সিসকে অনেক ভাগে ভাগ করা হয়, সেটাকে কেন্দ্র করে অনেক ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা একটু লিখে দিই। দেখো উদ্দীপকের ধরন, উদ্দীপকের ধরন, হ্যাঁ উদ্দীপকের ধরন। তাহলে উদ্দীপকের ধরন অনুসারে যদি আমরা বলি তাহলে 1 নম্বরে আমরা বলবো কি এরোটেক্সিস, AEROTAXIS, এরোটেক্সিস। 2 নম্বরে যদি আমরা বলি তাহলে সেটা হবে কি, আমরা এইভাবে দিয়ে দিই, রোমানে দিয়ে দিই। 2 নম্বরে হলো কেমোটেক্সিস, কেমোটেক্সিস। 3 নম্বরে হলো এনার্জিটেক্সিস, এনার্জিটেক্সিস। তাহলে শিক্ষার্থীরা দেখো একটা হলো এরোটেক্সিস, আর একটা কেমোটেক্সিস, আর একটা হলো এনার্জিটেক্সিস। তো এরোটেক্সিস বুঝতেই পারছো বাতাস, বাতাস বলতে কি অক্সিজেন। অক্সিজেনের ঘনত্বের ক্ষেত্রে এই বিষয়টা নির্ধারিত হয় অক্সিজেন। বলছে অক্সিজেনের ঘনত্বের পার্থক্যের কারণে প্রাণীর সাড়া দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে অক্সিজেনের ঘনত্ব বেশি প্রাণীরা সেদিকে আসে, আবার কিছু কিছু আছে অ্যানাইরোবিক যারা, সেখানে অক্সিজেন থেকে দূরে প্রাণীরা থাকে। এরকম যখন সেটাকে বলা হয় এরোটেক্সিস। এরপরে আসো কেমোটেক্সিস, অর্থাৎ
রাসায়নিক উপাদান। বলা হচ্ছে জীব এক্ষেত্রে পরিবেশে রাসায়নিক ঘনত্বের তারতম্যের কারণে সাড়া দেয়। বিশেষ করে এই যে আমরা বলি যে প্যারামেসিয়াম যে প্রাণীটা, এই প্রাণীটা সাধারণ পরিবেশে তেমন অন্যান্য কোনো রাসায়নিক দ্বারা এটা আকৃষ্ট হয় না। কিন্তু বলা হচ্ছে যে এখানে মৃদু যদি অ্যাসিড দেওয়া যায়, কোনো দ্রবণে যদি মৃদু অ্যাসিড দেওয়া যায়, তাহলে মৃদু অ্যাসিডিক যে দ্রবণ তার দিকে আকৃষ্ট হয়ে প্যারামেসিয়াম ধীরে ধীরে ওই অ্যাসিডিক দ্রবণের দিকে যেতে থাকে। তাহলে এই কেমিক্যাল দ্বারা যে যে আকর্ষণ হলো এটাকে আমরা বলি কেমোটেক্সিস। এরপরে বলা হচ্ছে এনার্জিটেক্সিস, অর্থাৎ প্রাণীর বিপাকীয় শক্তির মাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রাণীদের যেই আচরণ দেখানো হয় বা গমন, সামনের দিকে গমন, পেছনের দিকে গমন, এটাকে বলা হয় এনার্জিটেক্সিস। এরপর আমরা আলোচনা করব দেখো জিওটেক্সিস বা গ্র্যাভিটেক্সিস। জিওটেক্সিস এটি হচ্ছে জীবের অভিকর্ষণজনিত সাড়াদান। তো অভিকর্ষণজনিত সাড়াদান কি হয়, কোনো কোনো প্রাণী খাদ্য গ্রহণের ক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। বিশেষ করে বলা হচ্ছে ক্যাটারপিলার, এখানে একটু লিখে দিই, ক্যাটারপিলার এটা হলো আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী ক্যাটারপিলার। এই ক্যাটারপিলারের লার্ভা দশা যখন এটি থাকে, খাদ্য গ্রহণের জন্য এরা লার্ভাটা একটু উপরের দিকে গমন করে, অর্থাৎ তার যে স্থান থেকে একটু উপরের দিকে যায়, আর এটার যেটা পিউপা, ক্যাটারপিলারের যেটা পিউপা তার একটু নিচের দিকে আসে। তার মানে দেখো কোনো ক্ষেত্রে একটু উপরের দিকে চলে গেল, এটা হলো নেগেটিভ টেক্সিস, আর কোনো ক্ষেত্রে নিচের দিকে আসলে এটা হলো পজিটিভ টেক্সিস। কোন প্রাণীতে দেখা যায়? আর্থ্রোপোডা একটা প্রাণী ক্যাটারপিলারের লার্ভা এবং ক্যাটারপিলারের পিউপাতে অবস্থাটা দেখা যায়। এরপরে দেখো যেটা, সেটা হলো কি ইলেকট্রোটেক্সিস বা গ্যালভানোটেক্সিস। ইলেকট্রোটেক্সিসও বলা হতে পারে, আবার গ্যালভানো। ইলেকট্রোটেক্সিস হ্যাঁ, অর্থাৎ বৈদ্যুতিক তরঙ্গ বা ইলেকট্রিক ফিল্ডের উপর এটা নির্ভরশীল। বলছে এক্ষেত্রে সাড়াদানের উৎস হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রিক্যাল ফিল্ড। বিশেষ করে এই যে আমরা অ্যাকুয়ারিয়াম দেখি চিংড়ি যুক্ত, চিংড়ি মানে কি প্রন, PRAWN, প্রন বা চিংড়ি। এই প্রন বা চিংড়ি যদি কোনো অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখা যায় এবং সেই অ্যাকুয়ারিয়ামের ভিতরে যদি হালকা একটা বিদ্যুতের প্রবাহ দেওয়া যায়, তাহলে হালকা বিদ্যুতের প্রবাহে বিদ্যুৎ তরঙ্গের যেদিকে অ্যানোড বা পজিটিভ বা যেদিকে অ্যানোড অবস্থা আছে, অ্যানোড অবস্থা যেদিকে, অর্থাৎ যেটা পজিটিভ অবস্থা, ওই দিকে চিংড়িগুলো আস্তে 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 প্রবাহিত হয়ে, অর্থাৎ আস্তে আস্তে সেই অ্যানোড ক্ষেত্র যেদিকে, পজিটিভ দিক যেদিকে, সেদিকে চলে যাবে। তো এই যে হালকা বৈদ্যুতিক একটা অবস্থার দিকে যে চিংড়ির যে গমন, এই বিষয়টাকে আমরা কি বলি? ইলেকট্রোটেক্সিস বা বৈদ্যুতিক ক্ষেত্রের মাধ্যমে বা ইলেকট্রিক্যাল ফিল্ডের মাধ্যমে গমন। এরপরে শিক্ষার্থীরা দেখো আরো অনেক আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এরপরে 6 নম্বরে যদি আমরা বলি, সেটা কি ম্যাগনেটোটেক্সিস। বুঝতেই পারছো, চুম্বক ক্ষেত্র সংশ্লিষ্ট সাড়াদান, অর্থাৎ চুম্বক ক্ষেত্রকে কেন্দ্র করে প্রাণীদের এই সাড়াদানটাকে আমরা বলি ম্যাগনেটোটেক্সিস। এরপর আসো ফোনোটেক্সিস। তাহলে এটা হলো 6 নম্বর। এখন আমরা যদি 7 নম্বরে লিখি, টেক্সিসের 7 নম্বরে হলো ফোনোটেক্সিস। ফোনোটেক্সিস অর্থাৎ শব্দকে কেন্দ্র করে বলা হচ্ছে এটি হচ্ছে শব্দের প্রতি সাড়া দিয়ে জীবের চলন। তো শব্দের প্রতি সাড়া দিয়ে পানিতে অনেক মাছের পোনা আছে বা মাছ আছে, বিশেষ করে পোনার ক্ষেত্রে যদি শব্দ করা হয়, কোনো কোনো শব্দে কিছু মাছ আছে তারা শব্দের উৎসের দিকে চলে আসে, আর কোনো কোনো ক্ষেত্রে শব্দ করলে মাছগুলো দূরে চলে যায়। তো এই শব্দকে কেন্দ্র করে কোনো মাছের কাছে আসা, শব্দের উৎসের কাছে আসা, কোনোটা সরে যাওয়া, এটাকে আমরা বলি ফোনোটেক্সিস। এরপরে দেখো আমরা যেটা লিখব ফটোটেক্সিস। ফটোটেক্সিস মানে আলোকে কেন্দ্র করে, এটি আলো তীব্রতা ও দিকের প্রতি সাড়া দিয়ে জীবের চলন। তো এই ক্ষেত্রে কিছু প্রাণী আছে, তার মধ্যে ধরো একটা হলো ইউগ্লেনা।
ইউগ্লেনা। তারপর হলো অ্যামিবা, অ্যামিবা। এছাড়াও প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম। এগুলো হলো সব এককোষী প্রাণী, অনুন্নত প্রাণী। এই ধরনের প্রাণীরা সাধারণত দেখা যায়, এই যে ইউগ্লেনা, অ্যামিবা, প্যারামেসিয়াম, এরা তীব্র আলোতে থাকতে পারে না। আলোর পরিমাণ যখন বেড়ে যায় তখন একটু অল্প আলো বা ছায়াযুক্ত পরিবেশে এরা আস্তে 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 ওই জায়গাটাতে চলে যায়। এরকম আলোকে কেন্দ্র করে প্রাণীর যে চলন বা আচরণ, এটাকে আমরা সাধারণত বলি কি ফটোটেক্সিস। কোথায় সংঘটিত হয়? ইউগ্লেনা, অ্যামিবা, প্যারামেসিয়াম এই জাতীয় প্রাণীতে এটা দেখা যায়। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা আরো কয়েকটা বিষয় লেখার পরে আজকে ইনশাল্লাহ শেষ করে দিব। আসলে অনেক তথ্য, তোমরা একটু ধৈর্য ধরে খেয়াল করো, অনেক তথ্য, এগুলো অবশ্যই পড়তে হবে এবং জানতে হবে। এরপরে দেখো রিওটেক্সিস, রিওটেক্সিস অর্থাৎ স্রোত। এটি হচ্ছে তরল পদার্থের প্রাণীর স্রোতজনিত টেক্সিস। তোমরা জানো বিশেষ করে কার্প জাতীয় মাছ। কোন জাতীয় মাছ? কার্প ফিশ, CARP, কার্প ফিশ, কার্প জাতীয় মাছ। এই যে রুই, কাতলা, মৃগেল, এই জাতীয় যে মাছ, এই মাছগুলো বা মাছের পোনাগুলো, বিশেষ করে মাছগুলো যখন তাদের প্রজননিক সময়, তখন তারা কি করে? স্রোতের বিপরীত দিকে গমন করে। এই যে স্রোতের বিপরীত দিকে প্রজননিক টাইমে গমন করলো, এই বিষয়টাকে আমরা বলি রিওটেক্সিস। এরপরে আসো থার্মোটেক্সিস বা তাপের বিষয়, থার্মোটেক্সিস। দশ নম্বরে হলো থার্মোটেক্সিস। থার্মোটেক্সিস তাপ বিভিন্নভাবে প্রাণীর জীবনধারায় বা চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাকে আমরা বলি থার্মোটেক্সিস, অর্থাৎ তাপের দ্বারা প্রাণীর এক জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালন। এই যে তাপের দ্বারা যেটা এর আগে আমি ফটোর যেটা বলছিলাম, ফটোর উদাহরণ আমি ভুল করে বোধহয় করছি। ফটোর যেটা সেটা হলো আসলে অন্য প্রাণীর, তার মধ্যে দেখবা আমরা যখন আলো জ্বালাই, ফটোর ক্ষেত্রে আমি সংশোধন করে দিই। ফটোর ক্ষেত্রে যেটা সেটা বলা হচ্ছে যে দেখবা আমরা যখন আলো জ্বালাই, আলো জ্বালালে উই পোকা কিন্তু আলোর প্রতি আকৃষ্ট হয়ে আলোর দিকে আসে। মানে ফটোটেক্সিসের উদাহরণ আমি আসলে ওখানে ইউগ্লেনা বলছিলাম, ইউগ্লেনা না। ফটোটা যেটা বলা হচ্ছে, আলো যদি আমরা জ্বালাই তাহলে উই পোকা বা টার্মাইট যেটা আমরা বলি, এই উই পোকাটা ওই দিকে যায়, আলোর দিকে আকৃষ্ট হয়। আবার যখন দেখবে একটা ঘরে আলো জ্বালালা, ওখানে যখন তেলা পোকা বা প্যারিপ্লেনেটা আমেরিকানা, ও আবার আলো দেখলে লুকিয়ে অন্ধকারে চলে যায়। তো উই পোকা এবং মানে তেলা পোকা যেটা, সেটা হলো আসলে ফটোটেক্সিসের উদাহরণ। আর যে থার্মো বা তাপের যেটা বলছিলাম, আমি একটু আগে যেটা লিখলাম যে ইউগ্লেনা, তারপরে অ্যামিবা, তারপরে প্যারামেসিয়াম, এটা হলো মূলত থার্মোটেক্সিস। অর্থাৎ এই ধরনের প্রাণী তাপ যদি বেশি হয় ওখান থেকে সরে গিয়ে কম তাপ বা একটু ছায়াযুক্ত পরিবেশের দিকে চলে যায়। সর্বশেষ শিক্ষার্থীরা আমরা যেটা আলোচনা করব, থিগমোটেক্সিস বা দৈহিক স্পর্শজনিত। 11 নম্বর হলো থিগমোটেক্সিস বা স্পর্শজনিত টেক্সিস। অর্থাৎ অনেক প্রাণী আছে স্পর্শের দ্বারা তারা কি হয়, তাদের চলাচলের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, এটাকে আমরা বলি থিগমোটেক্সিস। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে মূলত তোমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো হলো প্রাণী আচরণের প্রথমত আমরা আলোচনা করলাম শিখন আচরণ, তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। এরপরে আমরা আলোচনা করলাম সহজাত আচরণ বা ইনবর্ন বা ইনেট বিহেভিয়ার, তার বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। ধারাবাহিকভাবে আমরা লিখলাম, দেখালাম, বুঝালাম, স্লাইড দেখালাম। আশা করছি তোমরা যারা আন্তরিকভাবে আমাকে ফলো করছো, সমস্ত বিষয় তোমাদের বোধগম্য হয়েছে। তো সময় আমাদের হয়ে গেছে, এই পর্যন্ত আমরা আজকে শেষ করছি। এরপরে যে ক্লাস আছে ধারাবাহিকভাবে জুওলজি, সেই ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।